জুনকো ফুরতা। ওই ৪৪ দিন ধরে জুনকোর সঙ্গে যা যা ঘটেছিল সেটা কোনো মানুষের সহ্য শক্তির বহু বাইরে ছিল। তাকে জ্বলন্ত সিগারেট দিয়ে ৫০০রও বেশি বার পোড়ানো হয়েছিল। তার শরীরের বিভিন্ন অঙ্গে লোহার রড, ভাঙা কাচের বোতলের টুকরো, এমনকি জ্বলন্ত আতশবাজিও ঢুকিয়ে দেওয়া হয়েছিল। তাকে জোর করে তেলেপোকা খেতে বাধ্য করা হয়েছিল, নিজের প্রসাব পান করতে বাধ্য করা হয়েছিল। যখন সে যন্ত্রণায় অজ্ঞান হয়ে যেতে শুরু করত, তখন তাকে আবার মারধর করা হতো যাতে তার জ্ঞান ফিরে আসে এবং সে সেই যন্ত্রণা আবার অনুভব করতে পারত। তার পায়ে তেল ঢেলে লাইটার দিয়ে আগুন লাগিয়ে দেওয়া হয়েছিল যাতে সে পালানোর স্বপ্নও না দেখতে পারে। অপরাধীদের মানসিকতার সবচেয়ে ভয়ঙ্কর দিক ছিল তারা কোনো রাক্ষস ছিল না, আর এটাই তাদের আরো ভয়ঙ্কর করে তোলে। এটা কোনো উন্মাদনা, নেশা বা মানসিক রোগের গল্প না। এটা সেই ঠান্ডা মাথার একেবারে সাধারণ দেখতে মানুষের গল্প, যারা সম্পূর্ণ সুস্থ মস্তিষ্কে শয়তানের পরিণত হয়েছিল। কে এই জুনকো ফুরতা? এই ঘটনা শুধু একটি অপরাধের কাহিনী নয়, বরং মানবতার শেষ হয়ে যাওয়ার এক ভয়ঙ্কর দলিল, যেখানে মাত্র ১৭ বছরের একটি মেয়েকে ৪৪ দিন ধরে বাঁচিয়ে রাখা হয়েছিল, কিন্তু সেই জীবন ছিল মৃত্যুর থেকেও অনেক ভয়ঙ্কর। তার চারপাশের পৃথিবী ইচ্ছে করেই চোখ বন্ধ করে রেখেছিল। টোকিওর একটি সাধারণ বাড়ি, যেখানে বাবা মা থাকতেন, বন্ধুরা আসতো, হাসি ঠাট্টা চলতো, অথচ সেই বাড়ির ২য় তলায় প্রতিদিন মানবতার খুন হচ্ছিল। কিন্তু দুঃখের বিষয় হলো কেউ সেই চিৎকার শুনতে চাইতো না, কেউ প্রশ্নও করতো না কোনো। কারণ আসল ভয় এটা ছিল না যে জুনকো মারা যাচ্ছিল, আসল ভয়টা এটা ছিল তাকে সবার সামনে মরতে দেওয়া হচ্ছিল। আর সেই কারণেই এই গল্প তোমাকে ভয় দেখাবে অনেকটাই, কারণ এখানে কোনো কাল্পনিক দানব নেই, আছে আমাদের আপনাদের মতো দেখতে মানুষ। আর এটাই এই গল্পের সবচেয়ে ভয়ঙ্কর সত্য। ১৯৮৮ সালের ২৫শে নভেম্বরের সেই অশুভ সন্ধ্যায়, যখন টোকিও রাস্তাগুলো ধীরে ধীরে ঠান্ডায় ঢেকে যাচ্ছিল, জুনকো ফুরতা তার পার্ট টাইম কাজ শেষ করে বাড়ি ফিরছিল। সে ছিল তার বয়সী অন্য যে কোনো মেয়ের মতোই মেধাবী, শান্ত এবং স্বপ্নে ভরা। কিন্তু সেই শহরের অন্ধকার গলিতে ৪জন কিশোর শিকারের খোঁজে ঘুরছিল সেদিন। তারা কোনো মানসিক হাসপাতাল থেকে পালিয়ে আসা মানুষ ছিল না, বরং সেই সমাজের অংশ ছিল যাকে আমরা সাধারণ সমাজ বলে জানি। সবচেয়ে ভয়ঙ্কর বিষয় ছিল, যে ঘরে জুনকোর শরীর ছিঁড়ে ফেলা হচ্ছিল তার ঠিক নিচের ঘরে টিভি চলতো। যে বাড়িতে একটি মেয়ের আত্মা প্রতিটি মুহূর্তে ভেঙে পড়ছিল, সেই বাড়ির রান্নাঘরে পরের দিন সকালে ব্রেকফাস্ট তৈরি হতো। অপরাধ শুধু ২য় তলায় হচ্ছিল না, আসল অপরাধ ঘটছিল ১ম তলাতেও, কারণ বাড়ির বড়রা সব জানতেন। হ্যাঁ, এই প্রশ্নটাই অবশ্যই উঠতে হবে। একই ছাদের নিচে বসবাস করা মানুষ যদি জানে যে একজন মানুষকে নির্যাতন করা হচ্ছে, তবুও যদি চুপ করে থাকে, তাহলে কি তারা অপরাধী নয়? জুনকোকে সেই বাড়ির ২য় তলার একটি ছোট্ট অন্ধকার ঘরে বন্দি করে রাখা হয়েছিল। ছেলেদের একজনের বাবা মাও সেই বাড়িতেই থাকতেন। তারা জুনকোকে দেখেছিলেন, তার কান্নার শব্দও শুনেছিলেন। তারা জানতেন যে ওপরের ঘরে কিছু ভয়ঙ্কর ঘটছে, কিন্তু তারা নীরব থাকার সিদ্ধান্ত নিয়েছিলেন। তারা কোনো প্রশ্ন করেননি, কারণ প্রশ্ন করার মানে ছিল দায়িত্ব নেওয়া, ঝামেলায় জড়িয়ে পড়া। তাই তারা চোখ বন্ধ করে রেখেছিল, যেন কানে তুলো গুজে রেখেছিলেন তারা। আর এই নীরবতাই অনেক সময় যে কোনো অস্ত্রের চেয়েও বেশি প্রাণঘাতী হয়ে ওঠে। জুনকোকে বাধ্য করা হয়েছিল তার বাবা মাকে ফোন করে বলতে যে সে বাড়ি থেকে পালিয়ে গেছে। যখন সে ফোনে তার মায়ের সাথে কথা বলছিল, তখন দলের নেতা এবং তার সঙ্গীরা ঠিক তার পাশেই দাঁড়িয়েছিল। তাকে সঙ্গে সঙ্গে মেরে ফেলার হুমকি দেওয়া হচ্ছিল। আর সেই ফোন কলের পরেই বাইরের পৃথিবীর কাছে সে ছিল নিছক একটি বাড়ি থেকে পালিয়ে যাওয়া মেয়ে, কিন্তু সেই ঘরের ভেতরে সে ছিল এমন এক বন্দী যার ভাগ্যে মৃত্যুও জুটছিল না। প্রশ্ন হলো, যদি ঘরের ভেতরে এত চিৎকার হতো, তাহলে বাইরে থেকে এত গভীরতা কেন ছিল? কেন ৪৪ দিন ধরে ১০০রও বেশি মানুষ একটি নিরপরাধ মেয়েকে ধীরে ধীরে মরতে দেখেও কিছু করলো না? এই মামলার তদন্তে সবচেয়ে ভয়ঙ্কর সত্যগুলোর একটি সামনে আসে।
এই ৪৪ দিনের মধ্যে অন্তত ১০০ জন জানতো যে সেই ঘরে একটি মেয়েকে আটকে রাখা হয়েছে। সেই ছেলেদের বন্ধুরা নিয়মিত সেখানে আসতো, ওপরে যেত, তাকে উত্ত্যক্ত করত, নির্যাতন করত, মদ খেত, তারপর নিচে নেমে আবার স্বাভাবিক মানুষের মতো আচরণ করত। যারা সব দেখেও চুপ ছিল, তাদের কাছে জুনকো আর মানুষ ছিল না, সে হয়ে উঠেছিল তাদের বিনোদনের একটি বস্তু। এখানেই মানুষের সম্মিলিত নিষ্ঠুরতার সেই মুখ দেখা যায়, যেটাকে আমরা প্রায়ই উপেক্ষা করি। তাদের কেউ পুলিশকে ফোন করেনি, কারণ তারা তাদের বন্ধুর সঙ্গে সম্পর্ক নষ্ট করতে চায়নি। একটি মেয়ের জীবনের চেয়ে তাদের কাছে নিজেদের আনন্দটাই বেশি গুরুত্বপূর্ণ ছিল। এই ঘটনাই আমাদের সবচেয়ে বেশি অস্বস্তি করে ফেলে, কারণ এটি দেখায় যে মন্দ শুধু অপরাধীদের মধ্যেই থাকে না, যারা চুপচাপ সব দেখে তাদের মধ্যেও সমানভাবে থাকে একই জিনিস। একবার ভাবো তো, সেই ১০০ মানুষের মধ্যে যদি একজনও গোপনে পুলিশকে ফোন করতো, তাহলে হয়তো একটা নিষ্পাপ প্রাণ বেঁচে যেত, আর জুনকো আজ বেঁচে থাকতো। কিন্তু তার পরিবর্তে সেই ৪ জন প্রতিদিন নতুন নতুন নিষ্ঠুরতার পথ খুঁজে বের করছিল। ওই ৪৪ দিনে জুনকোর সঙ্গে যা যা হয়েছিল তা কোনো ভাষায় পুরোপুরি বর্ণনা করা সম্ভবই না, কারণ শত শতবার সিগারেট দিয়ে পোড়ানো হয়েছিল, তার শরীরে লোহার রড, কাঁচের টুকরো, জ্বলন্ত আতশবাজি ঢুকিয়ে দেওয়া হয়েছিল, তাকে জোর করে তেলে পোকা খাওয়ানো হয়েছিল, নিজের প্রসাব পান করানো হয়েছিল। যখন সে যন্ত্রণায় জ্ঞান হারাতো, তখন তাকে আবার মারধর করা হতো, যাতে সে আবার জেগে ওঠে। তার পায়ে তেল ঢেলে আগুন লাগানো হতো, যেন সে আর কখনো পালানোর স্বপ্নও না দেখতে পারে। সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হলো, এই কাজগুলো যারা করেছিল তারা দেখতে ছিল একদম সাধারণ মানুষ। তারা স্কুলে যেত, বন্ধুদের সঙ্গে ঘুরতো, সমাজেরই অংশ ছিল, কিন্তু সেই ঘরের ভেতরেই তারা একে অপরকে ছাড়িয়ে যাওয়ার প্রতিযোগিতায় নেমেছিল। কার নিষ্ঠুরতা বেশি? তাদের কাছে জুনকোর শরীর হয়ে উঠেছিল একটি পরীক্ষাগার। নেতা নির্দেশ দিত আর বাকিরা তা পালন করত। যে সময় তারা তাকে সিগারেট দিয়ে পোড়াচ্ছিল, হয়তো ঠিক সেই সময় তারা কোনো না কোনো এক সিনেমা বা ভিডিও গেম নিয়েও আলোচনা করছিল। এটাই ছিল মানবিক অনুভূতির সম্পূর্ণ ধ্বংস। শেষ পর্যন্ত যখন জুনকো মারা যায়, তখন তার দেহ লুকানোর জন্য তারা একটি ধাতব ড্রামের মধ্যে তার মৃতদেহ ভরে তার উপর ভেজা কংক্রিট ঢেলে দেয়। জুনকো ফুরতা, যে একসময় তার ক্লাসের মেধাবী ছাত্রী ছিল, এখন কংক্রিটের একটি ভারী পাথরের ভেতর চিরদিনের জন্য বন্দী হয়ে গেল। সেই ড্রামটি টোকিওর একটি শিল্পাঞ্চলে ফেলে দেওয়া হয়। কয়েক মাস পরে যখন এই মামলার রহস্য উন্মোচিত হয়, পুলিশ সেই ড্রামটি উদ্ধার করে। কংক্রিট কেটে যখন জুনকোর দেহ বার করা হয়, তখন অভিজ্ঞ ডাক্তারদেরও শরীর শিউরে উঠেছিল। তার শরীরে প্রায় কোনো অংশই স্বাভাবিক অবস্থায় ছিল না। সেই কংক্রিটের ড্রাম শুধু একটি মৃতদেহ লুকানোর চেষ্টা ছিল না, এটা ছিল সেই সমাজের প্রতীক, যে সমাজ একটি নিরপরাধ মেয়েকে জীবন্ত কবর দিয়েছিল। কিন্তু প্রশ্ন হলো, বিচার কি হয়েছিল? এই পুরো ঘটনার সবচেয়ে হতাশাজনক অংশ হলো, যেটাকে আমরা বিচার বলি। ৪ জন অপরাধী নাবালক ছিল, ফলে জাপানের কিশোর আইন অনুযায়ী তারা শাস্তি পায়নি, আর যেটার জন্য প্রকৃতপক্ষে যোগ্য ছিল তারা। মূল অভিযুক্তের শাস্তি হয়েছিল মাত্র ২০ বছরের কারাদণ্ড। অন্যদের শাস্তি ছিল তার থেকেও কম। আজ তারা সবাই মুক্ত, তারা নিজেদের পরিচয় বদলে ফেলেছে, বিয়ে করেছে, সমাজে স্বাভাবিক জীবনযাপন করছে। আইনের দৃষ্টিতে হয়তো এটা গ্রহণযোগ্য, কিন্তু নৈতিকতার দৃষ্টিতে এটা মানবতার গায়ে একটা কলঙ্ক না? এটা বিচার নয়, এটা এই ভয়ঙ্কর নির্যাতন করেছিল যারা, তারা সমাজে ফিরে আসার সুযোগ পেয়েছে কিভাবে, এটা একটা প্রশ্ন। কিন্তু জুনকো কোনো দ্বিতীয় সুযোগ পায়নি আর। এই ঘটনাটি আমাদের শুধু একটি হত্যাকাণ্ডের কথা বলে না, এটি আমাদের সম্মিলিত নৈতিক ব্যর্থতার কথাও বলে। যখন আমরা কাউকে মানুষ হিসাবে দেখা বন্ধ করে দিই, তখন তার ওপর অত্যাচার করা সহজ হয়ে যায়। সেই ছেলেদের কাছে জুনকো আর মানুষ ছিল না, সে ছিল একটি বস্তু। আর এই ঘটনাটি আমাদের মনে করিয়ে দেয় যে অশুভ শক্তি কোনো অন্ধকার জঙ্গলে লুকিয়ে থাকে না, সেটা থাকতে পারে পাশের বাড়িতে, আমাদের সহকর্মীদের মধ্যে, অথবা আমাদের বন্ধুদের মধ্যে। এটাই সম্মিলিত বর্বরতার প্রকৃত চেহারা। আর সেই ১০০ মানুষের নীরবতা ছিল এই বর্বরতারই অংশ। প্রশ্ন হলো, জুনকোর চিৎকার কি আজও আমাদের কাঠগড়ায় দাঁড় করায় না? জুনকো ফুরতার গল্প শুধুমাত্র অতীতের একটি ঘটনা নয়, এটি একটি সতর্কবার্তা। এটি আমাদের সমাজের সেই ফাঁপা কাঠামোর কথা মনে করিয়ে দেয়, যেখানে মানুষ নিজের নিরাপত্তার জন্য অন্যের জীবন বিসর্জন দিতে প্রস্তুত থাকে। যদি আপনি এখনো ভাবেন যে আমি কখনো এমন করতাম না, তাহলে একবার থামো, নিজেকে প্রশ্ন করো, তুমি যদি সেই বাড়িতে প্রথম তলায় থাকতে,
তার ওপরের ঘর থেকে কান্নার শব্দ শুনতে, তাহলে সত্যিই কি চুপ থাকতে না? তুমি কি সেই 100 মানুষের থেকে আলাদা হতে? আর যদি তুমি নিশ্চিত জানতে যে কেউ তোমাকে ধরবে না, তাহলে তোমার সিদ্ধান্ত কি হতো? আমরা প্রায় অপরাধীদের রাক্ষস বলে দূরে সরিয়ে দিই, কিন্তু সত্যি হলো জুনকোকে 4 জন শুধু ছেলে হত্যা করেনি, তাকে হত্যা করেছিল সেই নীরব সমাজও। সেই কংক্রিটের কবর আজও আমাদের প্রশ্ন করে, সেদিন মানবতা কোথায় ঘুমিয়েছিল? আর সবচেয়ে ভয়ঙ্কর প্রশ্ন, ইতিহাস কি আবারও নিজেকে পুনরাবৃত্তি করছে? হয়তো সেই মুহূর্তেও কোথাও না কোথাও কোনো বন্ধ ঘরের ভেতরে আরেকজন জুনকো সাহায্যের জন্য অপেক্ষা করছে। হয়তো পাশের বাড়ির মানুষগুলো টিভি দেখে ঘুমিয়ে পড়ছে। আর এই গল্প আমাদের শেষবারের মতো মনে করিয়ে দেয়, রাক্ষসরা সবসময় আলাদা দেখতে হয় না, তারা অনেক সময় আমাদেরই মতো দেখতে হয়, একেবারে সাধারণ, একেবারে স্বাভাবিক। আর ঠিক সেটাই সবচেয়ে ভয়ঙ্কর।